আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের আলোচনার শুরুতেই একটা কথা একেবারে পরিষ্কার করে দিতে চাই, সেটা হলো ধর্ম একটি মানুষের ব্যক্তিগত বিশ্বাস। প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করার অধিকার আছে। একইভাবে নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তনের অধিকারও একজন প্রাপ্তবয়স্ক মানুষের আছে। আবার একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকারও আছে। আন্তর্ধর্ম মানে ইন্টারফেথ, ইন্টার রিলিজিয়ান সম্পর্ক অপরাধ নয়, প্রেম অপরাধ নয়, বিয়ে অপরাধ নয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ধর্ম, প্রেম, বিয়ে, বিশ্বাস এই জিনিসগুলোকে ব্যবহার করা হয় প্রতারণার অস্ত্র হিসেবে। যদি মিথ্যে প্রতিশ্রুতি, বিয়ের প্রলোভন, মানসিক চাপ, ভয় দেখানো, ব্ল্যাকমেইল, ওয়ার্ক প্লেস মানে কর্মক্ষেত্রে ইনফ্লুয়েন্স, তার উপরে চাপ সৃষ্টি করা, প্রভাব সৃষ্টি করা, বা কোনো অর্গানাইজড গ্যাং তারা যদি পরিকল্পিত কারসাজির মাধ্যমে কাউকে সম্পর্কে জড়ায়, শারীরিক সম্পর্কে বাধ্য করে বা ধর্মান্তরের দিকে ঠেলে দেয়, তাহলে সেটার ব্যক্তি স্বাধীনতা থাকে না, সেটা হয়ে যায় অপরাধ। সে যে ধর্মের পক্ষ থেকেই হোক, যে গোষ্ঠী করুক, অপরাধ অপরাধী। তাই আজ আমরা নাসিকের টিসিএস কেসটি নিয়ে যে কথা বলবো সেটাকে আবেগ দিয়ে নয়, এই স্পষ্ট নৈতিক ও আইনি দৃষ্টিভঙ্গি দিয়েই দেখব। কারণ এই কেসে এখনো পর্যন্ত একাধিক এফআইআর, এসআইটি তদন্ত, অভিযুক্ত কর্মীদের সাসপেনশন এবং একাধিক গ্রেপ্তারের কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। এখন প্রশ্ন হলো, এই নাসিকের টিসিএস কেস আসলে কি? এটা কি শুধুই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট? এটা কি শুধুই অফিস পলিটিক্স? এটা কি শুধুই কিছু ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা? নাকি এই অভিযোগগুলো সত্যি হলে এর ভেতরে রয়েছে আরো গভীর, আরো ঠান্ডা মাথার, আরো সংগঠিতভাবে এক্সপ্লয়টেশন, সেই চক্রান্ত? যা যা প্রকাশ্যে এসেছে তা খুবই উদ্বেগজনক। একাধিক রিপোর্ট বলছে নাসিকের টিসিএস বিপিও ইউনিটে, টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসের তাদের যে ইউনিটে, নাসিক অফিসে বহু মহিলা কর্মী যৌন হেনস্থা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক, মানসিক চাপ, স্টকিং, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এবং ধর্মীয় কোয়েশন বা ধর্মান্তকরণের চাপ, সেই চাপের অভিযোগ তুলেছেন। কিছু রিপোর্টে অভিযোগ এসেছে যে কিছু কর্মীকে নামাজ পড়তে বলা হয়েছিল। এই কর্মীরা, মহিলা কর্মীরা, তারা হিন্দু, তাদেরকে গোমাংস খাওয়ার চাপ দেওয়া হয়েছিল এবং ধর্মীয় অভ্যাস বদলাতে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো কোনো একক অভিযোগ নয়। একাধিক নারী সামনে এসেছেন, একাধিক অভিযোগ জমা পড়েছে, একাধিক রিপোর্টে মানে সংবাদপত্রে, মিডিয়া রিপোর্টে 9টি এফআইআর করার কথা বলা হয়েছে। অর্থাৎ বিষয়টি এমন নয় যে একটি ব্যক্তিগত সম্পর্কের গল্পকে বাড়িয়ে তোলা হচ্ছে, বরং অভিযোগের প্যাটার্নটাই এখানে সবচেয়ে উদ্বেগজনক। আর এই জায়গাতেই আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অনেকেই বলতে ভয় পান। যদি দুইজন একই অফিসে কাজ করেন, সহকর্মী হন, প্রতিদিন দেখা হয়, তাদের সাথে কথা হয়, পরিচয় জানা থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে একে অন্যের ধর্মীয় পরিচয় জানা ছিল, মানে অন্তত অজানা ছিল না। তাহলে এই কেসের কেন্দ্রে মুসলিম পরিচয় জানা না থাকার কোনো কথা নয়, বরং অভিযোগ অনুযায়ী কেন্দ্রে আসছেটা কি? প্রতারণা, ডিসেপশন। কেন্দ্রে আছে ফলস প্রমিস, মিথ্যে প্রতিশ্রুতি। এই ঘটনার কেন্দ্রে আছে ইমোশনাল ব্ল্যাকমেলিং, অর্থাৎ আবেগ দিয়ে তাদের ব্ল্যাকমেল করা।
কেন্দ্রে আছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অর্থাৎ যৌনতার ব্যবহার, এক্সপ্লয়েট করা হয়েছে তাদেরকে, অপব্যবহার করা হয়েছে তাদেরকে, যৌনতার ব্যাপারে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আর অভিযোগ অনুযায়ী এদের পরে আসছে রিলিজিয়াস প্রেশার, অর্থাৎ এখানে খুব স্পষ্ট একটি ডিস্টিংশন, পার্থক্য করতে হবে। কোন নারী যদি একজন মুসলিম পুরুষকে বিশ্বাস করেন, সেটা তার অধিকার, সে হিন্দু নারী হোক, খ্রিস্টান নারী হোক, যে কোনো ধর্মের নারী হোক, অমুসলিম। কোন প্রাপ্তবয়স্ক মানুষ আন্তঃধর্ম সম্পর্কে, ইন্টারফেথ, সেই সম্পর্কে গেলে সেটা অপরাধ নয়। কিন্তু সেই বিশ্বাসকে যদি অস্ত্র বানানো হয়, যদি সম্পর্ককে ফাঁদে বদলে নেওয়া হয়, যদি কনসেন্টকে ফ্রডের উপর, জালিয়াতির উপরে দাঁড় করানো হয়, তাহলে সেটা কিন্তু প্রেম থাকে না, তখন সেটা হয় শিকার বানানোর কৌশল। এই কেসে, মানে নাসিকের টিসিএস কেসে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন হলো, এই প্যাটার্ন কি অর্গানাইজড ছিল? কারণ পাবলিক রিপোর্টিং এ এমন ইঙ্গিত আছে যে এটি আইসোলেটেড মিসকন্ডাক্টের চেয়েও বড় কিছু হতে পারে। ওই যে বললাম অর্গানাইজড ক্রাইম, একটা অর্গানাইজড গ্যাং তারা এইসব করে। আজতক বাংলার একটি রিপোর্টে এসআইটি সূত্রে বলা হয়েছে, মানে পুলিশ যে এসআইটি করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই তাদের সূত্র দিয়ে বলা হয়েছে কিছু অভিযুক্ত বিশেষভাবে নির্দিষ্ট ধরনের নারী কর্মীদের টার্গেট করত। কোন নির্দিষ্ট ধরন? হিন্দু নারীদের টার্গেট করত, বিশেষ করে যারা শাড়ি পরতেন বা সনাতনী ঐতিহ্য মেনে চলতেন। একই রিপোর্টে বলা হয়েছে কিছু ক্ষেত্রে আউটিং, মানে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, রিসর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনাও তদন্তকারীরা পেয়েছেন, খতিয়ে দেখছেন। এবং কিছু অভিযুক্তের, যে তাদের অভিযুক্ত যারা ওই একই অফিসে, তাদের মধ্যে এই ব্যাপারে যে একটা পারস্পরিক যোগাযোগ ছিল, সেই তথ্যও পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এখন এগুলো যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে এই কেসকে শুধু একটা কি বলবো, একটা বিচ্ছিন্ন অফিস স্ক্যান্ডাল বলা যাবে না, তখন এটা হবে অর্গানাইজড প্রেডেটরি কন্ডাক্ট, মানে তারা একটা অর্গানাইজড গ্যাং এর অংশ হয়ে এই জিনিসটা করছে। তখন এটা হবে ওয়ার্ক প্লেসের ভেতরে নেটওয়ার্ক বেসড এক্সপ্লয়টেশনের মামলা। আর যদি ধর্মান্তরের উদ্দেশ্য প্রমাণিত হয়, তাহলে লাভ জিহাদ বা কর্পোরেট জিহাদ শব্দগুলি, এগুলো নিছক রাজনৈতিক স্লোগান থাকে না, বরং একটি অ্যালেজড ক্রাইম প্যাটার্নের বর্ণনা হিসেবে সামনে আসে। তবে এখানেই দায়িত্বশীলতার জায়গা আছে। এই মুহূর্তে আদালতের বিচার তো এখনো শুরু হয়নি, জনসমক্ষে কোনো চার্জশিটও দেওয়ার খবর নেই। আর তাই এই কেসে যা বলা যায় তা হলো স্ট্রং অ্যালিগেশন, খুব জোরালো অভিযোগ আছে, রিপিটেড কমপ্লেন্টস, একাধিক অভিযোগ আছে, পুলিশ অ্যাকশনে নেমে পড়েছে, ইন্টারনাল অফিসের দিক দিয়ে এই অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে, অ্যান্ড ওয়াইডেনিং প্রোব, একটা বড় একটা তদন্তের আওতায় আনা হয়েছে ব্যাপারটাকে। যা এখনো চূড়ান্ত, এগুলো বলা যায়, কিন্তু যা এখনো চূড়ান্ত ভাবে বলা যায় না, তা হলো এটি আদালত প্রমাণিত স্টেট ওয়াইড, মানে রাজ্যব্যাপী বা রাষ্ট্রব্যাপী একটা কনভার্সন কনস্পিরেসি, মানে কনভার্সন, ধর্মান্তরকরণের একটা চক্রান্ত, এটা এখনো আদালতে প্রমাণিত নয়, সুতরাং সেটা বলা যায় না। কিন্তু এটাও ঠিক, সবই আবার পলিটিক্স বলে এই কেসকে, এই মামলাকে যদি উড়িয়ে দেওয়াও, সেটাও ঠিক নয়, সেটাও হবে ডিসঅনেস্টি। কারণ যদি সবই রাজনৈতিক নাটক হতো, তাহলে 9টা এফআইআর হতো না, 9টি মেয়ে এগিয়ে আসতো না, এসআইটি গঠিত হতো না, টিসিএস নিজে কর্মীদের সাসপেন্ড করতো না, আর একাধিক ভিকটিম মেয়েরা এসে স্টেটমেন্ট, কারণ এই ব্যাপারে স্টেটমেন্ট মেয়েরা সামনে আসাতেই অনেক লজ্জা পায় অনেকে, তা সত্ত্বেও 9টি মেয়ে সামনে এসছে। সুতরাং এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আর এখানেই কর্পোরেট ইন্ডিয়ার এক ভয়াবহ চেহারা সামনে আসে। বড় কোম্পানিগুলো ইনক্লুশন, ডাইভার্সিটি, উইমেন সেফটি, জিরো টলারেন্স, এসব গাল ভরা শব্দ খুব সহজে ব্যবহার করে।
কিন্তু মানি কন্ট্রোল সংবাদ মাধ্যম তাদের প্রকাশিত প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে অভিযোগ পাওয়ার পর এইচআর রেসপন্স, মানে তাদের কোম্পানির ভেতরে যে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, তাদের রেসপন্স এবং কমপ্লেন হ্যান্ডলিং নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ এর আগেও অভিযুক্তদের সম্পর্কে অভিযোগ জমা পড়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তাদের সেই অফিস। এমনকি পুনে ভিত্তিক এইচআর অফিসিয়ালকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলেও রিপোর্টে এসেছে, পুনেতে যে অফিসটা আছে। অর্থাৎ প্রশ্ন শুধু কয়েকজন অভিযুক্ত কর্মীর নয়, প্রশ্ন হলো সিস্টেম রেড ফ্ল্যাগ দেখেও কি চুপ ছিল? সিস্টেমের কাছে খবর ছিল যে এরকম একটা ব্যাপার অফিসের মধ্যে হচ্ছে, আর এর মধ্যে জড়িত ছিল যেখানটায় হয়েছে, যে অফিসে, নাসিক অফিসের যিনি এইচআর ম্যানেজার, এক মহিলা, মুসলিম মহিলা নিডা খান, তিনি এর মধ্যে জড়িত ছিলেন। তিনি পালিয়েছেন, বাকি অভিযুক্তরা ধরা পড়েছে, কিন্তু তিনি পালিয়ে গেছেন। আর এই চুপ করে থাকাটাই, তাদের অফিস সবকিছু জেনেও চুপ ছিল, এই চুপ করে থাকাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ অনেক সময় অপরাধী একা অপরাধ করে না, তার চারপাশে তৈরি হয় সাইলেন্স, তৈরি হয় ডিনায়াল, তৈরি হয় ইমেজ ম্যানেজমেন্ট, তৈরি হয় কোম্পানি বদনাম হবে, অতএব চুপ করে থাকো। আর সেই সংস্কৃতির ভেতরেই ভুক্তভোগীরা, ভিকটিমরা একা হয়ে যায়। এই কারণে আমি বলছি, এই কেসে মেয়েদের একথা জিজ্ঞেস করা ভুল যে এরা মুসলিম জেনেও ওরা সম্পর্ক করলো কেন। সঠিক প্রশ্ন হলো, ওরা কি ইনফর্মড, ফ্রড ফ্রি কনসেন্ট দিয়েছিল? আরো সঠিক প্রশ্ন, কোনো পাওয়ার ইমব্যালেন্স, ফলস প্রমিস, ইমোশনাল প্রেসার, ব্ল্যাকমেল বা রিলিজিয়াস কোয়েরশন এর পেছনে কাজ করেছিল কিনা? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া কোনো সৎ বিচার সম্ভব নয়। একটা জিনিস খুব স্পষ্ট করে বলা দরকার, ইন্টারফেথ রিলেশনশিপকে ক্রিমিনালাইজ করা উচিত নয়, মুসলিম পরিচয়কে ক্রিমিনালাইজ করা উচিত নয়। আমিও করছি না, কোনো সভ্য মানুষ করবে না। কিন্তু অর্গানাইজড ভাবে যখন এই প্রতারণা হয়, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যখন অর্গানাইজড ভাবে হয়, ধর্মীয় একটা বর্ম ভরে হয়, ওয়ার্ক প্লেসে যখন প্রেশার দেওয়া হয় অফিসের মধ্যে, এবং যখন রিপিটেডলি তাদেরকে পেছনে টার্গেট করা হয়, তাদের ধর্ম নিয়ে মন্তব্য করা হয়, ধর্মীয় ভাবে তাদেরকে নিজেদের দিকে টানার চেষ্টা করা হয়, আর এসব যদি প্রমাণিত হয়, তাহলে সেটাকে সফট ল্যাঙ্গুয়েজে নরম ভাবে ঢেকে দেওয়াটা আরো বড় অন্যায়, তার প্রতিবাদ করতেই হবে। এখন আসে লাভ জিহাদ শব্দটির প্রশ্নে। এই শব্দটি ভারতে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, এবং এই নাসিক কেসেও হিন্দু জনজাগৃতি সমিতি সমেত কিছু সংগঠন প্রকাশ্যে এটাকে বলেছে কর্পোরেট লাভ জিহাদ, এই শব্দ ব্যবহার করেছে। মহারাষ্ট্র সরকার সাম্প্রতিক সময়ে এই যখন জবরদস্তি করে ধর্মান্তকরণ রুখতে অ্যান্টি কনভার্সন বিল তৈরি করেছে, সেখানে জোরপূর্বক বা প্রতারণামূলক ধর্মান্তরকে কঠোরভাবে দেখার কথা বলা হয়েছে, এবং যারা এই ধর্মান্তর করবে তাদের শাস্তি দেওয়ার কমপক্ষে 10 বছর শাস্তির প্রাবধান করা হয়েছে। ফলে এই টিসিএস কেস এখন শুধু ক্রিমিনাল কেস নয়, এটা মেয়েদের সেফটি, তাদের ধর্মীয় স্বাধীনতা, ইন্টারফেথ ট্রাস্ট, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে তাহলে বিশ্বাস করবে কিনা, এবং রাষ্ট্রের বা রাজ্যের যে রাজনীতি, সব কিছু মিলে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমার অবস্থান খুব পরিষ্কার, আমি কোনো শব্দকে অন্ধভাবে গ্রহণ করতে বলছি না, আমি কোনো শব্দকে অন্ধভাবে বাতিল করতেও বলছি না। আমি বলছি ফ্যাক্টস দেখুন, প্যাটার্ন দেখুন, ভিকটিমদের স্টেটমেন্টস দেখুন, পুলিশ অ্যাকশন দেখুন, এইচআর ফেলিওর কোম্পানির তরফে, তারা তাদের কর্মীদের ঠিকঠাক রাখতে যে ভুল করেছে, তাদের যে ফেল করেছে, সেই অভিযোগটাই দেখুন। আর তারপর নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি শুধুই কিছু ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, নাকি অভিযোগ অনুযায়ী এখানে বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে, সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, আর ধর্মকে লিভারেজ, টানা হিসেবে খাটানো হয়েছে।
এইভাবে দেখুন, এই কেসে HR ম্যানেজার নিডা খান, তাকে একটা বড় অপরাধী বা রিং লিডার বলে একটা তার আছে, যে তিনি অভিযুক্তদের সাহায্য করেছেন এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করতে হবে সেই ব্যাপারে। নিডা খান অভিযুক্ত সাথে ধরা পড়েছে, কিন্তু নিডা খান তিনি পালিয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন একটা কথা সরাসরি বলি, যদি প্রমাণ হয় যে কিছু নারী কর্মীকে পরিকল্পনা করে টার্গেট করা হয়েছে, যেটা সম্ভাবনা খুবই অধিক, বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্কে জড়ানো হয়েছে, পরে ভয়, চাপ বা ধর্মীয় ইনফ্লুয়েন্স ব্যবহার করা হয়েছে, তাহলে এটাকে ভালোবাসা বলার অধিকার কারো নেই। এটা হবে এক্সপ্লয়টেশন, এটা হবে বিট্রেয়াল, এটা হবে অর্গানাইজড ক্রাইম, অ্যাবিউজ তো বটেই। এবং এখানে এই কেসের সবচেয়ে বেদনাদায়ক দিক, হয়তো ভুক্তভোগীরা ওই অভিযুক্তদের ধর্মে আপত্তি করেননি, হয়তো তারা মানুষকে মানুষ হিসেবে বিশ্বাস করেছিলেন, হয়তো তারা ভেবেছিলেন সম্পর্কের শেষ গন্তব্য বিয়ে। কিন্তু অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেই বিশ্বাসটাই অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণেই নাসিকের TCS কেসকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি কেবল কর্পোরেট স্ক্যান্ডাল নয়, এটি কনসেন্ট বনাম কোয়েরশন তার লড়াই, এটা ট্রাস্ট বিশ্বাস বনাম ফ্রড জালিয়াতির লড়াই, এটা ফ্রিডম বনাম ম্যানিপুলেশনের লড়াই। আর সবচেয়ে বড় কথা, এটি সেই সব নারীর ন্যায় বিচারের প্রশ্ন যারা হয়তো অফিসে গিয়েছিলেন কাজ করতে, কিন্তু অভিযোগ অনুযায়ী শিকার হয়েছেন ক্ষমতা, প্রতারণা এবং চাপের জটিল খেলায়। তাই শেষ কথা একটাই, ধর্ম অপরাধ নয়, প্রেম অপরাধ নয়, আন্তর্ধর্ম সম্পর্ক অপরাধ নয়, কিন্তু জালিয়াতি করে জোর করে সেই সম্পর্ক তৈরি করাটা এটা হচ্ছে অপরাধ। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অপরাধ, আর অর্গানাইজড টার্গেটিং যদি একটা অর্গানাইজ ওয়েতে, যেটা আপনারা দেখেছেন এর আগে কাশ্মীর ফাইলে দেখেছেন, অর্গানাইজ করা হচ্ছে এইভাবে হিন্দু মেয়েদের টার্গেট করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম করে নেওয়া ইত্যাদি, এই যে ব্যাপারগুলোতে নিয়ে আসা হচ্ছে, এটা ডেফিনেটলি অপরাধ। নাসিকের TCS কে ঘিরে অভিযোগগুলোকে তাই এই মানদণ্ডেই বিচার করতে হবে, কোনো সাম্প্রদায়িক অন্ধত্ব দিয়ে নয়, আবার কোনো ভুয়া উদারতার আড়ালেও নয় যে মুসলমানদেরকে ধরা হচ্ছে। যদি মুসলমানরাই এই ব্যাপারে সব থেকে বেশি অভিযুক্ত হয়, তাহলে তাদের ধরতেই হবে। কিন্তু সব মুসলমান তো এইসব ব্যাপারে যুক্ত থাকে না, যারা যুক্ত থাকে তাদের ধরতে হবে, তাদের শাস্তি দিতে হবে, তাদের অপরাধের জন্য তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে। সত্যি যা সেটা সামনে আসুক। আর যদি অভিযোগগুলো প্রমাণিত হয় এক্ষেত্রে, তাহলে কঠোরতম জবাবদিহি চাইতে হবে ব্যক্তির, যারা করেছে তাদের চাইতে হবে, নেটওয়ার্কের আর প্রতিষ্ঠান TCS কে বলতে হবে যে তারা অফিস থেকে কি করেছে, তারা অফিসের মধ্যে এগুলো দেখতে পারেনি, দেখাটা তাদের উচিত ছিল। এই বলে এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।